নমস্কার। গল্প বলি শোনাতে আমি শর্মিষ্ঠা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন মানব চক্রবর্তীর গল্প পুনর্জন্ম। অভয় রোজ বাজারে যায়। নিজে বাজার না করলে তার মন ভরে না। এতে অবশ্য টাকা পয়সারও কিছুটা সাশ্রয় হয়। তার দুই ছেলে, বড়টা কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ছে, ছোটটা সবে কলেজে ঢুকেছে, বিকম। অভয়ের বউ পদ্ম বলে, তোমার অত কষ্ট করে হেঁটে হেঁটে বাজার যাওয়ার কি দরকার শুনি, ঘরে বড় বড় দুটো ছেলে থাকতে। অভয় মুখ বাঁকিয়ে বলে, ওদের দিয়ে বাজার তবেই হয়েছে। আজকালকার ছেলেরা সব উড়নচণ্ডী। 50 টাকা দিলে একটা টাকাও ঘরে ফিরবে না। আমি কত বুদ্ধি করে খুঁজে পেতে সস্তায় যে বাজারটা করি, ওরা তা পারবে? সেটা অবশ্য সত্যি কথা, পদ্ম জানে। কিন্তু সেটাই তো সব নয়। তাহলে কি ছেলেরা শিখবে না? অভয় সাইকেল চালাতে জানে না। তার ঘরে কোনো দ্বিচক্র যান নেই, সব হেঁটে করতে হয়। বাজারটাও ঘরের কাছে নয়, মাইল 1.5 দূর। ফলে এই যে যাতায়াতের কষ্ট, সেটাই বলছিল পদ্ম। অভয় মাছি তাড়ানো ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, তুত, কিসের কষ্ট? যারা গাড়ি চেপে ঘোরে তারাও ভোরবেলা হাঁটতে বেরোয়। কেন জানো? ওজন কমাতে, ফিগার ঠিক রাখতে, ডায়াবেটিস প্রেশার থেকে বাঁচতে। আমার এই হাঁটার অভ্যাসের জন্যই তো এখনো এত পরিশ্রম করতে পারি। সব দিক থেকেই খুব সাধারণ মাপের মানুষ অভয়। পাড়ায় কারো সঙ্গে সে মেশে না, কোনো বিতর্কে থাকে না, শুধু সংসার আর চাকরি। অভয় এমনই একজন বিশেষত্বহীন মানুষ যে কেউ যদি তাকে খুঁজতে এসে 3-4টে বাড়ি আগে কাউকে জিজ্ঞাসা করে যে অভয়পদর বাড়িটা কোথায়, অনেকেই তা বলতে পারবে না। অভয় তেমনই মানুষ যাকে কোনো বিশেষভাবে চিহ্নিত করার উপায় নেই, সে তা চায়ও না। এতেই অভয় বেশ আছে, দিব্যি আছে। দুটো ছেলে পড়াশুনো করছে, একটু অভাব তো থাকবেই। তাছাড়া সে কী বা এমন চাকরি করে? সরকারি অফিসের চাকরি। একটা লোন নেয়, 4-5 বছরে তা শোধ করে ফের আবার লোন নেয়। এভাবেই চালিয়ে নিচ্ছে সংসার। যতদিন ছেলেরা চাকরি বাকরি না পাবে, এর কোনো এদিক ওদিক হবে বলে মনে হয় না। পোশাক নিয়ে কোনো বাহুল্য নেই অভয়ের, ধুতি আর পাঞ্জাবি। অফিসের কলিগ তরুণ সান্যাল, সে নিজেকে সানিয়াল বলতেই ভালোবাসে অবশ্য, সে একদিন প্রশ্ন করেছিল, কি হে, তোমার প্যান্ট শার্ট বুট জুতো এসব পরতে স্বাদ হয় না বুঝি? অভয় হেসে জবাব দিয়েছিল, অভয়পদ দাস নামটাই এমন যে সেটা যেন ধুতি পাঞ্জাবি আর চপ্পল পরলেই সবচেয়ে বেশি মানায়। তুমি সান্যাল থেকে সানিয়াল হয়েছ, এসবের মানে তুমি বুঝবে না। তরুণ সান্যাল আর কিছু বলেনি, তবে সুযোগ পেলে সেও দংশন করতে ছাড়ে না। তার ছেলে ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ে, 4 বছরে 5 লাখ টাকা খরচা। অভয় চোখ কপালে তুলে বলেছিল, 5 লাখ পাবে কোথায়? অবশ্যই অন্যায় প্রশ্ন। উচ্চশিক্ষার জন্য কোথায় অত টাকা পাবে জানতে চাওয়ায় তরুণ সান্যাল জবাব দিয়েছিল, দরকারি দেশের জমি জিরেত সব বিক্রি করে দেব। ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো অত সহজ নয়, তার জন্য আত্মত্যাগ করতে হয় বুঝলে। যে বাপের ছেলেরা মূর্খ হয়ে থাকে তাদের দুঃখের অন্ত নেই। অভয়কে নিয়ে এত কিছু বলার কারণ একটাই, সে খুব সাধারণ। সে একজন ভীষণ গড়পড়তা মানুষ। এমন যে অভয়পদ আজ বাজারে বেরিয়েই সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। এটা তার জীবনের নতুন একটা অভিজ্ঞতা। সবে মোড়টা পেরুবে এমন সময় বাঁ পাশে হলুদ রঙের দোতলা বাড়িটা থেকে বেরিয়ে এলেন ভবেশ মুখার্জি, পাড়ার শান্তিরক্ষা কমিটির সম্পাদক। হাতে ধরা সকালের দৈনিক সংবাদপত্র। গেট খুলে বেরিয়েই দুহাত জড়ো করে বলে উঠলেন, গুড মর্নিং, ভালো আছেন তো? অভয় প্রথমে ভাবল হয়তো পেছনের কাউকে বলছেন। সে ঘুরে দেখল, না, কেউ কোথাও নেই। ততক্ষণে ভবেশ মুখার্জি আরো 2 পা এগিয়ে এসে বলেন, কেমন আছেন অভয়বাবু, কুশল তো? এবারে নাম শুনে অভয় বুঝল কথাটা তাকেই বলা। সে দারুণ অবাক হলো। এই পাড়ায় এতদিন বাস, আজ অবধি যিনি একটা কথাও বলেননি, আজ হঠাৎ কি এমন হলো যে ভবেশ মুখার্জির মতো দাপুটে মানুষও তার কুশল শুধোয়? বিস্ময়ের ধাক্কায়
আমতা আমতা স্বরে অভয় জবাব দিল, হে হে, এই চলছে আর কি, চলে যাচ্ছে বলে অভয় তার হাঁটার গতি বাড়িয়ে দিল, যাতে আর কোনো কথা বলার সুযোগ না পান ভবেশবাবু। এটা অবশ্য খুবই আনন্দের ব্যাপার যে এ পাড়ার সব থেকে প্রভাবশালী লোকটাই নিজে যেচে অভয়ের কুশল জিজ্ঞাসা করছেন। বরং অভয় সুযোগটা কাজে লাগাতে পারল না। গুছিয়ে দু চারটে কথা বলতে পারত যে তার বাড়ির সামনের ভ্যাট উপচে ময়লা ডাঁই হয়ে আছে, সাফাই গাড়ি আসে না। ভবেশবাবু একবার ফোন করলেই সাফাই গাড়ি ছুটে আসবে, সে কথা সবাই জানে। না, বড্ড আফসোস হচ্ছিল তার। ভবেশবাবুর যুক্ত করে এগিয়ে আসার ছবিটা মনে গেঁথে বড্ড সুখ হচ্ছিল অভয়ের। হবে না কেন, উনি কি আর যার সঙ্গে কথা বলেন? চলতে চলতে অভয়ের ঠোঁটের কোণায় একটু তৃপ্তির হাসি ফুটে উঠল। অভয়ের ভাবনার রেশ মিলতে না মিলতেই অরবিন্দ সরণির মোড়ে দেখা মুক্তিপদ ঘোষালের সঙ্গে। নতুন কেনা মারুতি গাড়ি ঝাড়পোছ করছে তার ড্রাইভার, তিনি দেখছেন। অভয়কে দেখা মাত্রই তিনি আজ হাত তুলে নমস্কার করে বলেন, আরে অভয়বাবু যে, কি খবর, ভালো আছেন তো? অভয় দ্বিতীয়বার চমকালো এবং গলা জড়িয়ে গেল। সে প্রতি নমস্কার জানিয়ে বলল, এই আছি আর কি, প্রায় ভাবি আপনার সঙ্গে একদিন জমিয়ে আড্ডা দেব, কিন্তু কাজের চাপে আর হয়ে ওঠে না। আসুন একটু চা খেয়ে যান। অভয়ের মতো একজন মামুলি লোককে এমন মধুর সম্ভাষণের সঙ্গে চা খাওয়ানোর আমন্ত্রণ! অভয়ের চিন্তাভাবনা সব জট বেঁধে গেল। এ পাড়ায় বিগত ২৬ বছর বসবাসের পর কি আজ হঠাৎ তার সাপ মুক্তি ঘটল? সে কি কোনো অজানা মন্ত্র বলে আজ হঠাৎ বিখ্যাত হয়ে উঠেছে? অভয় হাসি মুখে বলল, তা সে হবে একদিন, আজ বড্ড তাড়া আছে। কথাটা বলে সে এগিয়ে গেল এবং বুঝল ভবেশ মুখার্জির সঙ্গে কথা বলার সময় যতটা জড়তা ছিল এখন সেটা আর নেই। সেটা অবশ্য খুব একটা অস্বাভাবিক নয়। প্রথম চমকটা সবসময়ই সবচেয়ে বেশি তীব্র হয়, তারপর ক্রমশ চমকের তীব্রতা কমতে থাকে, যেটা মুক্তিপদ বাবুর সঙ্গে কথোপকথনের সময় হয়েছে। অর্থাৎ বলা যায় ক্রমশ নিজের ওপর আস্থা বাড়ছে অভয়ের। পাড়ার দুজন গণ্যমান্য ও প্রভাবশালী ব্যক্তি যেভাবে আজ সকালে অভয়ের সঙ্গে যেচে এগিয়ে এসে কথাবার্তা বলেছেন, তাতে অভয় স্থির নিশ্চিত যে সে আর মামুলি মানুষ নয়। তার থোড়বড়িখারা জীবনেও শ্রেণী চরিত্র বদলের ঢেউ লেগেছে, তা সে যে কারণেই হোক। সকালটা বড় ভালো লাগছিল অভয়ের। অল্প কিছুটা দূরেই রামের মডার্ন সেলুন, ৬টা আয়না, ৬জন কর্মচারী। আগে অভয় এখানেই চুলদাড়ি কাটতে আসতো, এখন মাসে ১.৫ মাসে এক আধবার আসে শুধু চুল কাটতে। দাড়ি বাড়িতেই ব্লেডে কাটে। বাইরের বেঞ্চিতে বসে রাম চা খাচ্ছিল। অভয়কে দেখি তড়াক করে উঠে ঘাড় ঝুঁকিয়ে প্রণামের ভঙ্গি করে বলল, আসেন আসেন, রাম এরে যে আপনি একেবারে ভুইলা গেছেন, বসেন, দুইটা কথা কই। আপনার লগে কথা কইলেও শান্তি, কন ভালো আছেন তো? অভয় আর এখন সংকুচিত নয়, বরং আগের তুলনায় স্মার্ট। সে বেশ বুঝতে পারছিল তার দিন বদলের দিন শুরু হয়েছে। সে স্মিত হাসিতে মুখ ভরিয়ে বলল, তা ১০ জনের ভালোবাসায় চলে যাচ্ছে, একটু চা খাইবেন না? অভয় এখন চিন্তা করছে তার মতো একজন মানুষের রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে ভাঁড়ে চা খাওয়া উচিত কিনা। এর একটাই উত্তর হতে পারে, না, কারণ সে আর গতকালের অভয় নয়, গত পরশুরও নয়। সব বিগতকে ঝেড়ে ফেলে সে এক আনকোরা অভয়, সম্মানের পুষ্পবৃষ্টিতে যার অভিষেক। অভয় মনে দুঃখ না পায় এমনভাবে রামকে বলল, না ভাই, ইচ্ছে থাকলেও উপায় নেই, আমার যে এখন সময়ের বড্ড তাড়া। সে তো হইবই, আপনি কি আর যেমন তেমন মানুষ। আচ্ছা আসেন, তবে মনে পড়লে মাঝে মাঝে পায়ের ধুলা দিয়েন। সুখে মুখের হাসিটাও বদলে যাচ্ছে অভয়ের। সে হাসির শব্দ হয় না, শুধু ঠোঁট দুটি অল্প ফাঁক আর চোখ দুটোর মৃদু ঝিলিক দিয়ে নেচে ওঠা। এমন যে শিল্পমণ্ডিত হাসি, তাও কি আগে জানতো অভয়? না, জানতো না, কিন্তু জেনে গেছে। কিভাবে? ওই যে দুজন, সময় এবং পরিস্থিতি, ওদের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। ওরাই মানুষকে সব জানিয়ে দেয়। অভয় হাতটা অল্প তুলে বলল, ভালো থেকো, তারপর এগিয়ে চলল। সে একটা ঘোরের মধ্যে পথ হাঁটছিল। সম্মানেরও তবে এত নেশা? নইলে শরীর মন এত ফুরফুরে লাগছে কেন? হাঁটা চলায় একটা
দৃঢ়তার ভাব ফুটে উঠেছে। চিরকাল ঘাড় হেঁট করে চলা মানুষটার মাথা এখন সোজা। তবে কি তার বয়সটা এক লাফে অনেকটা কমে গেল? সম্মান প্রাপ্তি কি তাহলে মানুষের বয়স কমিয়ে দেয়? মাঝবাজারে ঢোকার মুখেই শ্যামাপ্রসাদ চ্যাটার্জির সঙ্গে দেখা। দীর্ঘদিন পাবলিক রিলেশনস অফিসারের পদ অলঙ্কৃত করে সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেছেন। কি দাপট ছিল মানুষটার! অফিসে তার ভয়ে বাঘে গরুতে জল খেত, পাড়াতেও তেমন। না কুঁচু মানুষ, মেয়ের বিয়ে দিয়েছেন বিলেতে, ছেলে নাকি কোন মাল্টি ন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ। অভয়পদ বছর 7 আগে 2 বছরের জন্য একবার পিআরও অফিসে বদলি হয়েছিল। ঘুম ধমক খেয়েছে চ্যাটার্জি সাহেবের। 5টা বাজার 1 মিনিট আগেও আসন ছাড়ার উপায় ছিল না। সার্কুলারে সামান্য একটা বানান ভুলের জন্য অভয়পদকে একবার কাঁদিয়ে ছেড়েছিলেন ওই মানুষটা। অথচ কি আশ্চর্য ব্যাপার, আজ সেই দুর্দণ্ড প্রতাপ চ্যাটার্জি সাহেবই অভয়কে দেখা মাত্রই হাসি মুখে এগিয়ে এসে বলছেন, কেমন আছেন অভয়বাবু? অভয় কি স্বপ্ন দেখছে? না, স্বপ্ন নয়, সত্যি। অভয় আর সেই কুঁকড়ে থাকা অভয় নয়। আজ সকাল থেকে সে অন্য মানুষ। দীর্ঘদিনের খোলস ছেড়ে বেরোনো এই অভয়পদ এখন জানে শ্যামাপ্রসাদ চ্যাটার্জি হাত জড়িয়ে ধরলেও তার আনন্দে আপ্লুত হওয়ার কিছু নেই। এটাই তো স্বাভাবিক। অভয় মনে মনে নিজেকে শুধরে নিয়ে বলল, শুধু স্বাভাবিক নয়, এ সম্মান তার প্রাপ্য। নিজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ভাষাও বদলে যাচ্ছে, বদল ঘটে যাচ্ছে মানসিকতার। নইলে যে মানুষটার চোখের দিকে সে কোনোদিন তাকায়নি, তারই চোখে চোখ রেখে অভয় কিভাবে জবাব দিল, ফাইন, আপনি? এই কেটে যাচ্ছে আর কি। রিটায়ারের পর শরীরটা ভালো যাচ্ছে না। প্রাক্তন পিআরও সাহেবকে এখন দেখাচ্ছে গতকাল, গত পরশু বা তারও আগের অভয়পদর মতো। আর অভয়কে দেখাচ্ছে প্রাক অবসর প্রবল প্রতাপ শ্যামাপ্রসাদ চ্যাটার্জির মতো। এমন বদলে যাওয়া অবস্থানে দাঁড়িয়ে অভয় উপদেশ দেওয়ার ঢঙে বলল, তা প্রথম প্রথম হবে বই কি, সময় কাটানোটা একটা বড় ব্যাপার। ছেলে মেয়ে দুজনেই তো আপনার বাইরে। আপনি বরং এই বেলা রামকৃষ্ণ মিশনের মতো কোনো সমাজসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যান, মনে শান্তি পাবেন। সারা জীবন তো শুধু নিজের আর ওই পরিবারের জন্য করলেন, এবার না হয় একটু দুঃখী মানুষের সেবা। কথাগুলো শেষ করেই কেমন চমকে উঠল অভয়। এ কার গলা? এমন গুছিয়ে এত সুন্দরভাবে সে কি কখনো কথা বলতে পারত? নাকি তার হয়ে অন্য কেউ কথা বলছে? শ্যামাপ্রসাদ চ্যাটার্জির বিষণ্ণ চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তিনি উৎসাহিত হয়ে বললেন, খুব দামি কথা বলেছেন অভয়বাবু। আমিও কিছুদিন ধরে ঠিক এ কথাটাই ভাবছিলাম। গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। গ্রেট মেনের মতো ওজনদার কথাটা শুনেও অভয়ের এখন ভাবান্তর হলো না। সে নিজেও তা জানে। সকালের দিকে প্রথম প্রথম যদি বা একটু সংশয় ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে গেছে। অভয় গম্ভীর স্বরে বলল, যাই, আজ আবার দেরি হয়ে গেল। শ্যামাপ্রসাদ হাত জোর করে নমস্কার করে বললেন, আসুন না একদিন বাড়ি। রোজি পার্কে 3 তলায় ফ্ল্যাট কিনেছি, একটু গল্প গুজব করা যাবে, বেশ কাটবে সময়টা। রোজি পার্কের ফ্ল্যাটের দাম কত সেটা অভয় জানে, কিন্তু সে কি আর গতকালের অভয়পদ যে রোজি পার্ক শুনেই ভিড়মি খাবে? সে নগর সভ্যতার প্রলেপে মোড়া হ্যাঁ ও নায়ের মধ্যবর্তী অবস্থান থেকে অদ্ভুত শব্দে হাসল। তারপর বলল, ঠিক আছে, একদিন যাওয়া যাবে বলছেন যখন। তবে কিনা ওই সময়ে ওঠারই বড় অভাব কিনা। শ্যামাপ্রসাদ করজোরে ফের বলেন, আসবেন কিন্তু, আশায় রইলাম। অভয় ডান হাতটা অল্প নেড়ে বাই জানিয়ে ঢুকে পড়ল মাছ বাজারে। সে এখন গটমট করে হাঁটছে। আজ সে আর চেলা, পুঁটি, খয়রার মতো সস্তা মাছের দিকে গেল না। সোজা রুই, কাতলা, ইলিশ, গলদা চিংড়ি যেখানে বিক্রি হয় সেখানে গিয়ে দাঁড়ালো। একটা 800 গ্রাম ওজনের ইলিশ কিনে ফেলল সে। দুদিনের বাজারের টাকা একটা মাছেই গেল। তা যাক, তার বদলে আজ তার প্রাপ্তি 100 গুণে বেশি। গত মাসে ছেলে একদিন পনির কিনে এনেছিল বলে বাপের কাছে খুব বকা খেয়েছিল, ফালতু পয়সা খরচা করার জন্য। কথাটা ভেবে অভয়ের এখন দুঃখ হলো। মিছেই সে বকেছিল সেদিন। মন তো ভালো ছিলই। ইলিশ কেনার সঙ্গে সঙ্গে অভয়ের যেন পাখা গজালো। এরপর বেগুন না কিনলে হয়? কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বেগুন ফালির সঙ্গে ইলিশের পাতলা ঝোল, আহা, যেন অমৃত। সুতরাং বেগুন চাই।
বেগুন কেনা হতেই অভয়ের মনে পড়ল মাথাটার কি হবে। সঙ্গে সঙ্গে সে কচুর শাক কিনতে সবজি বাজারের শেষ মাথায় পৌঁছে গেল। কচুর শাকে ইলিশের মাথা পড়লে আর দেখতে হবে না। অভয় এখন সুখে টইটুম্বুর পাত্র। একটু নাড়া পড়লেই যেন সুখ ছলকে পড়বে। কচুর শাক কিনে যেই ঘুরেছে, অমনি দেখা বটুকেশ্বর পালের সঙ্গে। উকিল বাবু মক্কেলের পয়সায় শরীরটা করেছেন হস্তি শাবকের মতো। সঙ্গে চাকর, তার হাতে মস্ত ব্যাগ। অভয়কে সামনাসামনি দেখেই বটুকেশ্বর পাল হাসি হাসি মুখে এগিয়ে গেলেন। আগে হলে অভয় নিশ্চিত দুশ্চিন্তায় পড়ত। উকিল মোক্তার পুলিশের চেয়ে শতহস্তে দূরে থাকাই শ্রেয়। কিন্তু আজ অন্য দিন। এগিয়ে আসা বটুকেশ্বরকে দেখেও অভয় স্থির, যেন সে জানত ওই এগিয়ে আসবে। তা খবর টবর কী অভয় বাবু, বাজার হয়ে গেল? অভয় ঠোঁটের ডগায় এখন জবাব, খই আর হলো, বুঝলেন না, জিহ্বাই হলো আসল ব্রহ্ম। জিহ্বার কাছে সব মানুষ হেরে যায়। এই তো একখানে ইলিশ কিনে, বেগুন কচুর শাক কিনে ভাবছি জলপাই নেব কিনা। জলপাইয়ের চাটনি আমার বড় প্রিয় পদ। পটুকেশ্বর দত্ত কথাটা লুফে নিয়ে বলেন, হুমা তাই নাকি? তা সে তো আমারও। যাক বাবা, আপনার খাদ্য রুচির সঙ্গে আমারও মিলে যাওয়ায় খুব আনন্দ পেলাম। আসলে কি জানেন, 30 বছর ধরে উকিলগিরি করছি তো, কত জজ ম্যাজিস্ট্রেটকে দেখলাম, এসডিও এডিএম দেখলাম, সব ওই একটা জায়গায় হেরে বসে আছে। বেশ বলেছেন যা, জিহ্বা ব্রহ্ম। কথা শেষ করে পকেট থেকে ইন্ডিয়া কিংয়ের বড় প্যাকেট বার করে অভয়ের হাতের সামনে ধরলেন বটুকেশ্বর। অভয় কালে ভদ্র সিগারেট খায়, তাও সস্তার 4 মিনার। এমনিতে বিড়িই চলে। নেবে কি নেবে না ভেবেও তার মনে পড়ল অফার ফিরিয়ে দেওয়াটা ভদ্রতা নয়। সে একটা সিগারেট নিতেই বিদেশি লাইটার জেলে মুখের সামনে ধরলেন বটুকেশ্বর। এক বুক ধোঁয়া টেনে অভয় সুখের মেঘে ভাসতে লাগলো। বটুকেশ্বর ফের বললেন, শুনুন অভয়বাবু, আগামী জানুয়ারিতে আমাদের বার অ্যাসোসিয়েশনের বাৎসরিক ফাংশন আছে। সেখানে কিন্তু আপনাকে আমরা বিশিষ্ট অতিথি হিসেবে নিয়ে যেতে চাই। আগেই বলে রাখলাম, পরে অবশ্য একবারে আমন্ত্রণপত্র ছাপিয়ে নিয়ে যাব। এমন মহার্ঘ আমন্ত্রণ পেয়েও অভয়ের কোনো হেলদোল নেই। সে ঠোঁটের কোনায় তেরচা করে সিগারেট ঝুলিয়ে বলল, বলছেন যখন তখন না হয় যাওয়া যাবে, তবে আমার আজকাল কোথাও যেতে খুব একটা ভালো লাগে না, মানে ওই মনের সায় পাই না আর কি। বটুকেশ্বর সপ্রশংস দৃষ্টিতে চেয়ে দেখলেন অভয়কে। তার চোখে শ্রদ্ধা ঝরে পড়ল। তিনি খাটো গলায় বললেন, কথাটা আপনার ঠিকই, আমিও বুঝি, চারদিকেই তো পলিটিক্স। সত্যিকারে চিন্তাশীল এবং উঁচু মানুষেরা সেসবের মধ্যে আর যেতে চান না। তবে কিনা আপনি আমাদের এত কাছে থাকেন, আপনি না গেলে, যাবো না তো বলছি না, বলছি ওই যেতে ইচ্ছে করে না। আচ্ছা তাহলে এখন আসি। বটুকেশ্বর মুগ্ধ চোখে অভয়ের চলে যাওয়া দেখলেন। অভয় স্পষ্ট বুঝতে পারছিল সে বিশেষ একটা মানসিক স্তরে পৌঁছে গেছে, যেখান থেকে এই সমাজটাকে দেখা যায় চুলচেরা ভাবে, বিশ্লেষণ করা যায়, মন্তব্য করা যায়। মন্তব্যের কথাই যখন উঠল, তখন এটাও বলে রাখা দরকার যে সে মন্তব্য যেমন তেমন নয়, কারণ তার প্রতিটি মন্তব্য এখন জনসমাজে আলোচিত হবে। মানুষ তার মধ্যে থেকেই হদিশ নেবে আসল পথ। অভয় এখন সেই জায়গায় যেখানে পৌঁছতে একজন মানুষকে দীর্ঘ সাধনা করতে হয়। কিন্তু কিভাবে তা হলো? কোন মন্ত্র রাতারাতি অভয়কে বদলে দিল একজন প্রণম্য মানুষে? তাহলে কি সে নিজের অজান্তে কোনো বিরাট কাজ করে ফেলেছে, জনসাধারণের বিচারে যা মহৎকর্ম? অভয় চিন্তা করতে লাগলো, কিন্তু তেমন কোনো কাজের কথা তার মনে পড়ল না। অফিস আর ঘর নিয়ে তার সীমিত জীবন, বড় আঁটো জীবন। বাহুল্য নেই, বিলাস নেই, 4 জনের সংসার প্রতিপালনের চিন্তাতেই দিন কেটে যায়। মহৎকর্মের অবকাশ কই? গরিব ট্যাক্সি চালক চরম অভাবেও ব্রিফকেস ভর্তি টাকা পেয়ে থানায় জমা দিয়ে এসে পরদিন বিখ্যাত হয়ে যায়। কাগজ কুড়ানি অলংকার ভর্তি ব্যাগ পেয়ে আসল মালিকের বাড়ি পৌঁছে দিয়ে সংবাদপত্রের শিরোনাম হয়ে ওঠে। ছেলে জয়েন্ট এন্ট্রান্সে মেডিকেলে চান্স পাওয়ায় রিক্সা চালক বাবাও রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু অভয়ের, তার ক্ষেত্রে তো এসব কিছুই ঘটেনি। তবে হঠাৎ অভয়ের মনে হলো, তবে কি হুবহু তারই মতো দেখতে
একই নামের কোনো লোকের মহৎ কীর্তিগাথা গতকালের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে অথবা টিভিতে দেখিয়েছে। পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের মধ্যে হুবহু তারই মতো দেখতে একই নামের অন্য কেউ থাকা কি অসম্ভব, যে নিজের মহৎ কর্মের জোরে রাতারাতি সুবিখ্যাত? অভয়ের এই সম্মান প্রাপ্তি কি কোনো ভ্রমের ফসল? তার রৌদ্র করজ্জ্বল মনটা আচমকা মেঘলা হয়ে উঠল। কিন্তু বেশিক্ষণের জন্য নয়, মানুষ অভ্যাসের দাস। সকাল থেকে সম্মান পেতে পেতে সম্মানে অভ্যস্ত অভয় এটা মেনে নিতে পারছিল না। তার ভেতর থেকে কে যেন অনুচ্চ কণ্ঠে বলে উঠল, তা নয়, তা হতে পারে না। তোমার অতি সাধারণ জীবন অসাধারণ হয়ে উঠেছে শুধু সাধারণত্বের গুণেই। একটা গোটা জীবন সাধারণ থেকে যাওয়াটাই একটা অসাধারণ ব্যাপার। তখনই পাশ থেকে কানে একটা মৃদু শোঁ শোঁ শব্দ ভেসে এলো। ঘাড় ফিরিয়ে এসে দেখল একটা বাচ্চা ছেলের হাতে সুতোয় ঝোলানো একটা বড় রঙিন গ্যাস বেলুন ফুটো হয়ে গেছে। সে সস্নেহ স্বরে বলল, আহা, দুঃখ করো না, কত দাম বেলুনের? 2.5 টাকা। এই নাও, আরেকটা কিনে নিও। অবলীলায় 2.5 টাকা বার করে দিল অভয়। ছেলেটা হাসি মুখে ছুটে যেতেই অভয় বেশ প্রসন্ন হয়ে উঠল। জীবনে এই প্রথম সে কাউকে কিছু দান করল। কারণ না থাকলে কার্য হয় না। অভয় রাতারাতি তার এই পরিবর্তনের কারণ খুঁজে কিছু না পেয়ে হতাশ। তখন সে বিপরীত দিক থেকে চিন্তা করতে লাগলো, কোনো কাজই কারণ ছাড়া সংঘটিত হয় না। তাহলে তার এই যে হঠাৎ এত খ্যাতি, এত আপ্যায়ন, এর পেছনে কারণ কিছু অবশ্যই আছে যা সে জানে না। সেটা তো হতেই পারে। বিপুলায় পৃথিবীর কতটুকু জানে মানুষ? খুব সামান্যই। তবু এত যে বিরাট বিশাল কর্মযজ্ঞ, তা প্রতিনিয়ত হয়ে চলেছে কিভাবে? এই যে জীবনের এতগুলো বছর না রাজনীতি, না দল, না মারামারি, না ঝগড়া, এভাবে কাটিয়ে আসা তা কি মহত্বের লক্ষণ নয়? কত অভাব, অথচ বাজারে তার 1 পয়সা ধার নেই। কত সমস্যা, অথচ তার অভিযোগ নেই। কত শখ, অথচ সাধ্য না থাকায় তা মেটে না বলে কোনো অনুশোচনা নেই। এগুলো কি একজন মানুষের বিরল গুণাবলী হতে পারে না? বিশেষত আজকের দিনে বগল ফাটা গেঞ্জি আর ময়লা লুঙ্গি পরে এতগুলো বছর অতিবাহিত করেও সে 2 ছেলের নামে 2টো LICর পলিসি করেছে। বাজার ফেরত রোজকার খুচরো পয়সা জমিয়ে জমিয়ে সে ছেলের কলেজের বই কিনে দিয়েছে। জীবনে একদিনের তরেও চেখে দেখেনি মদ কি জিনিস। লোকের বৈভব প্রাচুর্য দেখে কখনো ঈর্ষান্বিত হয়নি। শুধু গুবড়ে পোকার মতো নিজস্ব চেষ্টায় তৈরি করা গোল একটা গোবরের ছোট বলকে গোটা বিশ্ব ভেবে নিয়ে অন্তহীন পরিক্রমা করে চলেছে। আয় ও ব্যয়ের সমতা আনতে কৃচ্ছ সাধন করে কাটিয়ে দিয়েছে জীবনের 3 ভাগ। অথচ কখনো তার রাতের ঘুম বিঘ্নিত হয় না, অম্বল বুক জ্বলানি। এসবই কি মহত্বহীন? অভয়ের মুখ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছিল। সে এখন স্থির নিশ্চিত সব কার্যের পিছনেই কারণ আছে। যেমন ধোঁয়ার নিচে আগুন থাকে, তা সে জানতে পারুক বা না পারুক। অভয় ফিরছিল। ইন্ডিয়া মেডিকেল স্টোর্সের মালিক সুবীর দত্ত অভয়কে দেখে এগিয়ে এলেন, যেন কতদিনের চেনা। আসুন দাদা, বসুন, একটু পায়ের ধুলো দিন দোকানে। অভয় ভাবল, এমন আন্তরিক ডাকের পর পায়ের ধুলো না দেওয়াটা অন্যায়। সে স্মিত হাসিতে এগিয়ে গেল। বসুন দাদা, একটু স্পেশাল চা হোক? না রে ভাই, আজ নয়, অনেক দেরি হয়ে গেছে। তা খবর টবর সব ভালো তো? বৌদির শরীর কেমন? ছেলেদের পড়াশুনো চলছে কেমন? সব কুশল তো? অভয়ের মনে হলো কানের ওপর যেন মধু বর্ষণ করছে কেউ। সব কটা প্রশ্নের একসঙ্গে কি উত্তর হয় ভাবতে ভাবতে অভয় বলল, সবই তাঁর ইচ্ছা। উত্তরটা যে লাকসই হয়েছে তা বুঝতে পেরে অভয় খুব প্রীত হলো নিজের ওপর। আহা, যা বলেছেন, সত্যিই তো। তাহার কৃপা না হলে গাছের একটা পাতাও নড়ে না। কথাটা বলেই সুবীর দত্ত আচমকা যেন মনোযোগী ছাত্র, গুরু সন্দর্শনে অভিভূত, প্রশ্নের ডালি নিয়ে হাজির। তাহলে দাদা, একটা কথা বলুন তো, ঈশ্বরের সৃষ্ট রাজ্যে মানুষের এত কষ্ট কেন? অফিসে ইনক্রিমেন্ট পোস্টিং করে জীবন কাটানো অভয় থমকে গেল। কিন্তু তার কি এখন থমকানো চলে? অভয় নিজেও বুঝতে পারছে যে তার মধ্যে কিছু একটা আছে যা সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম। সেজন্যই না তার এত সম্মান, এত আপ্যায়ন। সে চোখ বুজে বিজ্ঞজনের মতো কয়েক মুহূর্ত ভাবল, তারপর অভয় দানের মতো হাতটা উঁচুতে তুলে বলল, কর্মফল,
মানুষের কষ্ট তার কর্মফলের জন্যই। সুবীর দত্ত গলে গেলেন। নিজের চেয়ারে পাতা সাদা তোয়ালে দিয়ে আরেকটা চেয়ার পরিষ্কার করে বললেন, বসুন দাদা, এসব শুনলেও পুণ্যি। সারাদিন রোগ ব্যাধি নিয়ে কাটে, নিজের মনের অসুখ আর সারে কই। অভয় বসল না। সে এখন এমন জায়গায় পৌঁছে গেছে, এমন উচ্চতায় যে যেখানে সেখানে বসা যায় না। সে হেসে বলল, ওসব ঈশ্বর তত্ত্বের আলোচনা বাজারে ভালো নয়, বুঝলেন দত্তবাবু? একদিন আগাম খবর দিয়ে বাড়ি আসবেন, তখন নয় আলোচনা করা যাবে। তা সে তো বটে। অ্যাপয়েন্টমেন্ট না করে গেলে কি আর আপনার সঙ্গে শান্তিতে দুদণ্ড কথা বলতে পারবো? যাবো দাদা, আগামী সপ্তাহে যাব। অভয়ের শরীর এখন হাওয়ার বুকে ভেসে যাওয়া দোপাটি ফুলের পাপড়ি। এত প্রশংসাতেও কিন্তু তার মাথা ঘুরে যাচ্ছে না। যাবে কেন? এসবই যে তার প্রাপ্য। আমার ছেলে আপনাকে মোটর বাইকে করে বাড়ি পৌঁছে দেবে? না, তার কোনো প্রয়োজন নেই, বুঝলেন? এই পৃথিবীতে সবচেয়ে যেটা নির্ভরযোগ্য তা হলো নিজের পা। কথা শেষ করে অভয় ঋজু ভঙ্গিতে হাঁটতে শুরু করেছে। আজ পুনর্জন্মের শুভ মহরত। আজ ইলিশ মাছ, আজ কচুর শাক, আজ সোনায় মোড়া একটি দিন। এমন দিনে কি 1.5 মাইল হেঁটে, বিশেষ করে বাজারের ব্যাগ হাতে কারো চলতে মন চায়? একটা রিক্সার কাছে দাঁড়িয়ে অভয় বলল, যাবে নাকি মোহিতলাল স্ট্রিট? কত ভাড়া? বাবু 8 টাকা। ঠিক আছে, চলো। 8 টাকার জন্য অভয়ের এখন আর কোনো দুঃখ নেই। মন যখন সুখে পরিপূর্ণ থাকে, টাকা সেখানে নস্যি। রিক্সা চলছে। একটু পরেই বাড়ি পৌঁছে গেল অভয়। কত বছর পর একটা শ্যাওলা ধরা ইঁদো বাড়ির সামনে একটা রিক্সা এসে দাঁড়ালো। রোগা কালো বুড়ো রিক্সাওয়ালাকে 8 টাকা দিয়ে অভয় কিছুটা ক্ষুণ্ণস্বরে বলল, কি ব্যাপার, আমাকে সেলাম দিলে না? বুড়ো লোকটা কি ভাবলো কে জানে। তারপর হেসে সেলাম করে বলল, বাবু, সওয়ারি মানেই আমাদের লক্ষ্মী, ওদের জন্যই তো আমি খেয়ে পড়ে বেঁচে আছি। কিন্তু হাত দুটো যে আমার রিক্সার হ্যান্ডেল ধরে থাকতে আর কপালের ঘাম কাচাতে ব্যস্ত। তবে হ্যাঁ, মনে মনে সওয়ারিকে আমি সবসময় সেলাম করি। রিক্সাওয়ালা চলে যাওয়া মাত্রই পদ্ম ছুটে এলো। কি ব্যাপার, শরীর খারাপ লাগছে তোমার? রিক্সা করে এলে যে? ওরে নন্তু, একটু আয় তো। ছোট ছেলে নন্তু উদ্বিগ্ন মুখে ছুটে এসে বলল, কি হয়েছে তোমার? রিক্সা করে যে? বাজারে কি মাথা ঘুরে পড়ে গেছিলে? তোমার তো আবার প্রেশারটা একটু লোয়ের দিকে। অভয় মুচকি হাসলো, বলল, এখন একটু হাইয়ের দিকে। সেটা তো আরও খারাপ। পদ্ম চিন্তিত মুখে বলল, বিরক্ত করো না, ব্যাগটা ধরো। হ্যাঁ, একটা ইলিশ আছে, বেগুন দিয়ে পাতলা ঝোল করবে, আর মাথাটা দিয়ে কচুর শাক। পদ্ম অবাক চোখে স্বামীকে দেখছিল। উল্লাসে হাততালি দিয়ে নন্তু বলল, কি ব্যাপার, চেলা খয়রা পুঁটি থেকে একেবারে ইলিশে জাম্প? বলেই নন্তু একেবারে মিলিটারি ভঙ্গিতে স্যালুট করে ফচকেমি স্বরে বলল, ইউ আর গ্রেট ড্যাডি। যাক, নমস্কার, প্রণাম, সেলাম, স্যালুট সবই হলো। অভয়ের মনে হচ্ছিল তার শরীরটা এখন মাটির অনেকটা ওপরে। নিচে সব মানুষেরা ছোট ছোট, তাদের কথায় কদাপি রাগ করা উচিত নয়, কখনো উত্তেজিত হওয়া উচিত নয়। ওরা জানে না জীবনের সার সত্য, তাদের হাজার কষ্ট, হাজার যন্ত্রণা। তারা দিশাহীন, তাদের পথ দর্শানোর জন্যই তো তার পুনর্জন্ম। ঘরে ঢুকে পাজামা পাঞ্জাবি খুলে অভয় ময়লা লুঙ্গিটা পরল। হাত মুখ ধুয়ে ফাটা গামছায় মুখ মুছে ভেতরের ঘরে এসে বসলো। একটা বিড়ি ধরালো। তখনই পদ্ম ঢুকলো 1 কাপ কালো চা নিয়ে। হাসি হাসি মুখে বলল, জানো, মাছটা আজ খুব ভালো এনেছ। অভয় জবাব দিল না, চা খেতে লাগলো। হঠাৎ পাড়া ওঠা সেই কত বছর আগের কেনা ড্রেসিং টেবিলের আয়নায় নিজের চেহারাটা ভেসে উঠতে দেখে অভয় এগিয়ে গেল। গলা বসা, কণ্ঠার হাড় বেরিয়ে আছে, রিপকেট স্পষ্ট ফুটে আছে চাগানো কঞ্চির মতো। নিজেকে দেখতে দেখতে অভয় বলল, চেহারাটা বড় নয়, বড় হলো তার গুণ। তারপর দুহাত জড়ো করে ঠিক ভবেশ মুখার্জি বা মুক্তিপদ বা উকিল বাবুর মতো ভঙ্গি করে দেখতে লাগলো কেমন দেখায়। ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। একবার এক একটা মুখ ভেসে উঠছে, কখনো সুবীর দত্ত, কখনো রাম। ক্রমে চেনা অচেনা শত মানুষের মুখ একের পর এক করজোড়ে দেখা দিয়েই মিলিয়ে যেতে লাগলো। অভয় চোখ বন্ধ করেও দেখতে পেল শত শত মানুষের প্রণামের বিভিন্ন ভঙ্গি। এমন সময় হঠাৎ ঘরে ঢুকলো পদ্ম।
সে আয়নার সামনে চোখ বুজে দাঁড়িয়ে থাকা অভয়কে দেখে অবাক ভঙ্গিত হেসে বল, ও মা, এ কি করছো? নিজেকে কেউ নমস্কার করে নাকি, তাও আবার চোখ বুজে? সারা দিনে এই প্রথম অভয়ের ধৈর্যচ্যুতি ঘটল, কিন্তু সে রাগল না, শুধু একটু বিরক্ত স্বরে বলল, ডিস্টার্ব করো না, দেখছো না আসন করছি। এর নাম যুক্ত কর আসন। পদ্ম আর দাঁড়ালো না। ইলিশ মাছ বলে কথা, তার উপর কচুর শাক, এখন অনেক কাজ। শুনছিলেন মানব চক্রবর্তীর গল্প পুনর্জন্ম। গল্পটি দেশ পত্রিকায় 2004 অক্টোবরে প্রকাশিত। গল্প বলে শোনাতে আবার খুব তাড়াতাড়ি ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।